এইচএসসি বোর্ড পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ মার্ক তুলতে যে বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো নির্মিতি অংশে। কারণ এই নির্মিতি অংশে কিন্তু 70 মার্কের প্রশ্ন আসে এবং এই 70 মার্ক কিন্তু খুব ইজিলি যদি আপনি একটু টেকনিক্যালি পড়াশোনা করেন তাহলে খুব সহজেই এই 70-এর ভিতরে সর্বোচ্চ মার্ক কিন্তু আপনি তুলতে পারবেন। এই 70 মার্কের ভিতরে কোথা থেকে কি ধরনের প্রশ্ন আসে? প্রথম যেটা আসে সেটা হলো পারিভাষিক শব্দ থেকে আসে, অথবা অনুবাদ থেকে 10 মার্কের প্রশ্ন আসে, দিনলিপি থেকে 10 মার্কের প্রশ্ন আসে, ইমেল থেকে 10 মার্কের প্রশ্ন অথবা দিয়ে দেখা যায় আবেদনপত্র আসে, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্ভাষণ থেকে 10 মার্কের প্রশ্ন আসে, সংলাপ থেকে 10 মার্কের আসে, আর প্রবন্ধ রচনা থেকে 20 মার্কের প্রশ্ন আসে। এবং আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমরা প্রত্যেকটার জন্য পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে একটা ফরম্যাট, আপনাকে প্রত্যেকটার জন্য একটা করে ফরম্যাট শেখাবো। ওই একটা ফরম্যাট দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি কিভাবে উত্তর করতে পারবেন সেটা কিন্তু আপনাদের শেখাই দিব। কারণ অনেক সময় দেখা যায় আমরা অনেক পড়ি বাট পরীক্ষা হলে যা লিখতে পারি না। তো আশা করি আজকের এই ভিডিওটা সায়েন্স আর্টস কমার্সের সকলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ফরম্যাটগুলো শেখা থাকলে কমন না আসলেও আপনি খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিয়ে আসতে পারবেন। আর এখন কিন্তু রাত বাজতেছে 1টা, এই রাত 1টার সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, যেহেতু একদিন পরে আপনাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, সেখানে যাতে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারেন এর জন্য কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি। এর জন্য যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশন যাবে। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য এত কষ্ট করে এত রাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, অবশ্যই অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে মিলে আমরা আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই, অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে এখানে তো প্রত্যেকটার ক্ষেত্রে অথবা দেওয়া থাকে, কোনটা উত্তর করলে মার্ক বেশি পাওয়া যায় বা কোনটা উত্তর করা সহজ। আমার দৃষ্টিকোণে যেটা আমি বলবো যে 7 নম্বরের জন্য অবশ্যই পারিভাষিক উত্তর করবেন, কারণ পারিভাষিক দেখা যায় সিলেক্টিভ কিছু পড়লে ওখান থেকে কমন আসে, আর কমন আসলে উত্তর করা যায়। আর দিনলিপি বা প্রতিবেদনের ভিতরে দিনলিপি লেখাটা একটু তুলনামূলক সহজ, কারণ এটা অল্প লিখতে হয়, মার্ক বেশি পাওয়া যায়। প্রতিবেদনের ক্ষেত্রে দেখা যায় অনেক ফরম্যাট থাকে, অনেক বেশি লিখতে হয়, এর জন্য আমি বলবো আপনি দিনলিপি উত্তর করার চেষ্টা করবেন। ইমেল আবেদনপত্রের ক্ষেত্রে ইমেলটা অবশ্যই উত্তর করার চেষ্টা করবেন, কারণ ইমেল যেহেতু 1 পৃষ্ঠায় লিখতে হয়, 1 পৃষ্ঠা লিখলে আপনি কিন্তু 10 মার্ক ভালো মতো পেয়ে যাবেন। সারাংশ সারমর্মর ক্ষেত্রে ভাব সম্প্রসারণ লেখার চেষ্টা করবেন, সংলাপ ক্ষুদি গল্পের ক্ষেত্রে সংলাপ লেখার চেষ্টা করবেন, আর প্রবন্ধ রচনা তো 20 মার্কে লিখতে হবে। তো এখন আমরা প্রত্যেকটার জন্য আমরা প্রশ্ন আসলে কীভাবে উত্তর করতে হয় সেটা কিন্তু এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা মেনলি 7 নাম্বার যে প্রশ্নটা আসবে পারিভাষিক শব্দ, এই পারিভাষিক শব্দের জন্য আপনারা কোনগুলো পড়বেন তার জন্য আমরা সুপার সাজেশনের পিডিএফ তৈরি করছি। এই পিডিএফটা যদি কালেক্ট করতে পারেন তাহলে আশা করি যা কিছু তো আসুক না কোনো পারিভাষিক শব্দ এর ভিতর থেকে আসবে, এর বাইরে কখনোই আসবে না। তো পিডিএফটা কিভাবে আমাদের কাছ থেকে নেবেন এটা কিন্তু ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে পিডিএফটা কালেক্ট করে নেওয়ার তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পিডিএফটা কালেক্ট করার পরে আপনি যদি এটা প্রিন্ট করে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর যারা এমনি দেখতে যাচ্ছেন তারা এমনি দেখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো পারিভাষিক শব্দের ক্ষেত্রে এখানে যেগুলো দেওয়া আছে যেমন আসতে পারে এজেন্ডার পারিভাষিক শব্দ কি তা লিখতে হবে, আলোচ্য সূচি, তারপরে অ্যালটমেন্টের হলো বরাদ্দ, তবে অ্যাক্টিং হলো ভারপ্রাপ্ত, এরকম কিন্তু অনেকগুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। আশা করি এর বাইরে আর কিছু পড়তে হবে না। আর তার পাশাপাশি এগুলোর পাশাপাশি যেগুলো আপনাকে পড়তে হবে সেটা হলো প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে, বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে এগুলো আপনাকে পড়তে হবে, কারণ সাধারণত দেখা যায় এই বোর্ডেরগুলো পড়লে এখান থেকেও অনেক কমন চলে আসে। সো ওগুলো পড়ার পরে এই বোর্ডেরগুলো পড়বেন। এখানে মিলে ঢাকা বোর্ডের দেওয়া আছে, ঢাকা বোর্ডেরটা পড়বেন, মাদ্রাসা বোর্ডেরটা পড়বেন, রাজশাহী বোর্ডের যেটা আছে সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফটা কালেক্ট করতে পারেন। পিডিএফটা কীভাবে কালেক্ট করবেন ভিডিও শেষের দিকে আলোচনা করব। দিনাজপুর বোর্ডেরটা পড়বেন, চট্টগ্রাম বোর্ডেরটা পড়বেন, তারপর কুমিল্লা বোর্ড দেওয়া আছে, সিলেট বোর্ড দেওয়া আছে, ঢাকা বোর্ড দেওয়া আছে, দিনাজপুর বোর্ড 24, রাজশাহী বোর্ড, এভাবে সবগুলো বোর্ডের দেওয়া আছে। এই সবগুলো বোর্ডেরগুলো পড়বেন। 22 সালে মাদ্রাসা বোর্ডেরগুলো দেওয়া আছে, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ড। আশা করি এই বোর্ডেরগুলো এবং আমরা যে সাজেশনগুলো দিলাম সেগুলো যদি পড়েন তাহলে এখান থেকে আপনি সর্বোচ্চ মার্ক কমন পাবেন। এখন চলে আসে দিনলিপি। এই দিনলিপিটা আপনাকে কিভাবে লিখতে হবে বা দিনলিপি কিভাবে লিখলে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন। তো দিনলিপি লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যেটা হলো দিনলিপির শুরুতেই বাম পাশে উপরে আপনাকে তারিখ এবং বারটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে তারিখটা দিতে হবে এবং আপনার এই তারিখ এবং সালটা দিতে হবে, আর কি বারে লিখতেছেন বারটা উল্লেখ করতে হবে, আর সময়টা লিখতে হবে। তো সাধারণত সময়টা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা দিনলিপি কখন লিখি, দিনের শেষে লিখি, কিন্তু চেষ্টা করবেন রাতের সময়টা দেওয়ার জন্য, আর স্থানটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে কি করবেন, তারপরে মেনলি দিনলিপির ঘটনাগুলোর
সময়, পরিবেশ ইত্যাদি উল্লেখ করতে হবে। দিনলিপির শিরোনাম দেওয়ার প্রয়োজন, অর্থাৎ কোনো ধরনের শিরোনাম দেওয়ার দরকার নাই। আর দিনলিপির যখন লিখবেন কয়েকটা আমি দিয়ে দিচ্ছি, যেমন আসতে পারে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রতিবারই এটা চলে আসে যে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি লেখো। সো এই দিনলিপিটা এভাবে ক্রমান্বয়ে লিখবেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন, একবার রিডিং পড়ে যান, আশা করি এটা লিখতে পারবেন। অথবা আসতে পারে বিভিন্ন দিবস সম্পর্কে আপনাকে লিখতে বলতে পারে। সো দিবস সম্পর্কে আসলেও সেমভাবে প্রথমে তারিখ দিবেন, তারপর ডেটটা মানে কী বার সেটা দিবেন, সময়টা দিবেন, তারপরে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে অল্পই লিখতে হয়, বেশি লিখতে হয় না। এখানে দেখা যায় 1 পৃষ্ঠা থেকে সর্বোচ্চ গেলে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, এর বেশি লেখার প্রয়োজন নেই। অথবা আসতে পারে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সম্পর্কে যদি আপনার আসে, তাহলে সেক্ষেত্রে এই যে দিনলিপিটা আছে এটা খুব সুন্দরভাবে লিখে নেবেন। সো এই 3টা দিলাম, এই 3টাই ভালো করে পড়বেন। আশা করি এই 3টা ভালো করে পড়া থাকলে যে কোনো ধরনের দিনলিপি আসলে আপনি কমন পাবেন, আর অথবা 3টার ভিতরে যে কোনো একটা চলে আসতে পারে। এরপর আলোচনা করবো ইমেল নিয়ে। এই ইমেল নিয়ে অনেক প্যারার ভিতরে পড়ে যান। এর কারণটা হলো অনেক বই ইমেলের এক একটা জায়গায় এক একটা ফরম্যাট দেওয়া আছে। তো আপনাকে আমি একটা কমন ফরম্যাট দিয়ে দিচ্ছি, যে ধরনের ইমেল আসুক না কেন এই ফরম্যাটটাই দিয়ে দেবেন, আশা করি হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে ইমেল লেখার ক্ষেত্রে অবশ্যই ইমেল আপনি 1 পৃষ্ঠার ভিতরে লিখবেন, 1 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। ইমেল সবসময় 1 পৃষ্ঠার ভিতরে লিখবেন। আর ইমেল একটা বক্সের ভিতরে লেখার চেষ্টা করবেন। এই বক্সটা অবশ্যই চেষ্টা করবেন পেন্সিল দিয়ে আঁকার জন্য, এভাবে বক্স আঁকবেন, বক্সের ভিতরে লিখবেন। তো যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ইন্টারনেট ব্যবহারে সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি লেখো। ইমেল মানে বৈদ্যুতিক চিঠি। মনে করো তোমার নাম শাহিন, তোমার ছোট ভাইয়ের নাম সুজন, এখন ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে। তাহলে যেহেতু আপনার নাম বলে দিছে যে তোমার নাম কি শাহিন, তাহলে মানে এখানে আপনি লিখবেন ওই পোস্টের নাম অনুযায়ী এখানে একটা জিমেল দিবেন। তাহলে এইভাবে দিতে পারেন শাহিন যেমন 24 একটা ডিজিট দিয়ে দিবেন @gmail.com, এভাবে দিয়ে দিলাম। এখানে যদি সাকিব বলতো তাহলে সাকিব এবং অবশ্যই এগুলো সবগুলো স্মল লেটারে লেখার চেষ্টা করবেন। আর যাকে মানে আপনার যেহেতু ছোটো ভাইয়ের নাম সুজন, তাহলে সেক্ষেত্রে ট্যুর এখানে যাকে পাঠাচ্ছেন তার নাম অনুযায়ী একটা জিমেল দিবেন। যেমন লিখতে পারেন সুজন 98@gmail.com, এভাবে দিয়ে দিবেন ট্যুর এখানে। আর এখানে সাবজেক্টের এখানে অবশ্যই কী বিষয় লিখতে পড়ছি, ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল, এটা শর্টে লিখে ফেলবেন। তারপরে নর্মালি ইমেলটা অবশ্যই ছোট হয়, ইমেল কখনো বড় হয় না। লিখবেন প্রিয় সুজন, যেহেতু আপনার ছোটো ভাই সুজন, তারপরে শেষে ইন্টারনেট সুফল কুফল সম্পর্কে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে একটু লিখবেন, লেখার পর শেষে লিখবেন তোমার বড় ভাই শাহিন। এভাবে যদি আসে তাহলে এভাবে আশা করে লিখে ফেলবেন। সো ফরম্যাটটা হলো এটা, এই ফরম্যাটে লেখার চেষ্টা করবেন। অথবা যদি আসে কি নিয়ে আসলে যে মাদকাসক্তির কুফল সম্পর্কে লিখতে বললো, কুফল সম্পর্কে যদি লিখতে বলে তাহলে সেক্ষেত্রে জাস্ট এতটুকু লিখে ফেলবেন, 10 মার্ক পেয়ে যাবেন। অথবা যদি আসে যে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা, সেক্ষেত্রে এভাবে লিখে ফেলবেন। সো প্রশ্ন দেখা যায় এগুলো ঘুরে ফিরে চলে আসে, ফরম্যাটটা শিখে রাখেন, প্রশ্ন আসলে আশা করি উত্তর করতে পারবেন। তাহলে ভাব সম্প্রসারণ, এই ভাব সম্প্রসারণটা খুবই ইম্পর্টেন্ট। ভাব সম্প্রসারণের ক্ষেত্রেও অনেকে দেখা যায় অনেক ভাব সম্প্রসারণ পড়ি, বাট পরীক্ষা হলে যে দেখা যায় কমন আসে না। সেক্ষেত্রে আপনাদের একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই ফরম্যাটটা জানলে দেখা যায় 5 থেকে 6টা আপনি উত্তর করতে পারবেন। যেমন এই যে এখানে একটা ফরম্যাট দিয়েছি, যেমন চরিত্রহীন বস্তু পশুর সমান, চরিত্র মানব জীবনের মুকুট, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, জ্ঞানহীন মানুষ পশুর সমান, এই সবগুলা যেটা আসুক না কেন আপনি এই একটা আমরা লিখে দিচ্ছি ভাব সম্প্রসারণ, এটা লিখলে সবগুলোর জন্য আপনি এটা কভার হয়ে যাবে। যদিও কেউ যদি আলাদা আলাদাভাবে মুখস্থ করতে চান তাহলে সেটা তো অবশ্যই ভালো, বাট যারা অল্প পড়াশোনা করতে চাচ্ছেন বা অনেকে দেখা যায় মনে থাকে না, তারা চাইলে আমার এই ফরম্যাটটা ফলো করতে পারেন। আর আলাদা আলাদাভাবে যদি আপনি মুখস্থ করেন তাহলে সেটা অনেক ভালো হবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট আমি এখানে একটা ফরম্যাট দিচ্ছি যাতে তাদের পড়া মনে থাকে না বা অল্প পড়াশোনা করে A+ পেতে যাচ্ছেন তারা এই ফরম্যাটটা ইউজ করতে পারেন। এখানে মিলে ফরম্যাটটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। শেষে একটা মন্তব্যের এখানে একটা উক্তি দিয়ে দিবেন, উক্তি দিয়ে শেষ করবেন। অথবা যদি আপনার আসে কি নিয়ে যে সময়, কর্ম, পরিশ্রম এবং সফলতা বিষয়ক যদি আসে তাহলে সেক্ষেত্রে আমার কীর্তিমানের মৃত্যু নেই, অথবা পরিশ্রম সৌভাগ্যের বসতি, এই টাইপের যদি আসে তাহলে সেক্ষেত্রে এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা দিয়ে আপনি কিন্তু প্রত্যেকটার উত্তর লাস্টে এই বিষয়ের জায়গায় যেটা আসবে, যদি আসে ইচ্ছা রাখলে, যেমন আসে যে যেমন কর্ম তেমন ফল, তাহলে এখানে লিখবেন যেমন কর্ম তেমন ফল, এটি একটি চিরন্তন সত্য যা কেউ কখনো অস্বীকার করতে পারবে না। অর্থাৎ যেই টপিকটা আসবে সেই টপিকটা সেখানে বসাই দিবেন, তাহলে দেখবেন যে একটা টপিক মানে একটা ফরম্যাট দিয়ে যে কোনোটাই আসুক না কেন এখানকার সবগুলো কিন্তু উত্তর করতে পারবেন। তো চাইলে আমাদের কাছ থেকে এই পিডিএফটা আপনি নিতে পারেন। এই পিডিএফটা নিয়ে প্রিন্ট করে যদি পড়েন তাহলে আশা করি এই পিডিএফ পড়লে ভাব সম্প্রসারণ যেটা আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। সো পিডিএফটা কীভাবে নেবেন একবারে ভিডিও শেষের দিকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তারপর সংলাপ নিয়ে যদি আসে, সংলাপ বা ডায়লগ, সেক্ষেত্রে সংলাপ সাধারণত 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হয়, যেহেতু 10 মার্কের। সেক্ষেত্রে একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই ফরম্যাট দিয়ে যে কোনো ধরনের সংলাপ যদি আসে বা ডায়লগ যদি আসে আপনি কিন্তু ইনশাল্লাহ উত্তর করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে কি লিখবেন যে নিজে, বন্ধু কেমন আছো, বন্ধু আমি ভালো আছি, তুমি কেমন আছো, তারপরে এইভাবে লেখা শুরু করবেন। আর এইখানে হলো মেন যে বিষয়টা
আপনার পরীক্ষায় লিখতে বলবে যে সম্পর্কে, সেই বিষয়টা এই জায়গায় লিখবে। এখন এই বিষয়টা কী কী ধরনের আসতে পারে, যেমন আপনাদের আসতে পারে বৃক্ষরোপণ, নারী শিক্ষা, দেশপ্রেম। তো এটা নিয়ে যদি আসে তাহলে এতটুকু জিনিস জাস্ট এই জায়গায় লিখে ফেলবেন। অথবা কি আসতে পারে, এটা না আসতে পারে কি যে আপনার যেমন ফেসবুকের কুফল, নিরাপদ সড়ক, বৈশ্বিক উষ্ণতা, এই টপিকে যদি আসে তাহলে সেক্ষেত্রে জাস্ট এই মাঝখানে এই জায়গায় লাল এই জায়গায় জাস্ট এই জিনিসটা লিখে ফেলবেন। অথবা কি আসতে পারে, অথবা দেখা গেল অথবা আসলো হলো যে পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় জাস্ট এটা লিখে ফেলবেন। পরীক্ষার পরিকল্পনা, জীবনের লক্ষ্য সম্পর্কে এই জায়গায় জাস্ট এটা লিখে ফেলবেন। অর্থাৎ যেটা আসুক না কেন ফরম্যাটটা দিয়ে দিচ্ছি, এই ফরম্যাটগুলো পড়লে আশা করি আপনি এই সংলাপ যেটা আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। তাহলে সংলাপের জন্য জাস্ট এই ফরম্যাটটা ফলো করার চেষ্টা করবেন। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে পিডিএফটা নিতে, ভিডিও শেষের দিকে আলোচনা করবো, এটা দেখে আপনি নিতে পারবেন। তারপর রচনা 20 মার্কে আসে। সো রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, রচনা অবশ্যই চেষ্টা করবেন যে 14 থেকে 20 পৃষ্ঠা রচনা লেখার জন্য, সর্বনিম্ন 14 পৃষ্ঠা, সর্বোচ্চ যদি হাতের স্পিড যদি আপনার ভালো থাকে, সময় যদি বেশি পান তাহলে তো 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। আর যখন লিখবেন তখন অবশ্যই পয়েন্ট আকারে লিখবেন। বিখ্যাত ব্যক্তির উক্তি বা বাণীগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেক্ষেত্রে মার্ক বেশি আসবে। কবিতা, ছন্দ, যদি প্রাসঙ্গিক কবিতা বা ছন্দ যদি মুখস্থ থাকে সেটা লিখে দেওয়ার চেষ্টা করবেন, কবির নাম সহ। সেখানে কিন্তু আপনার মার্ক অনেক টিচাররা বেশি দেবেন। যেমন জাস্ট একটা ফর্মেট যদি আপনার দেখে তাহলে বুঝতে পারবেন, যেমন শ্রমের মর্যাদা নিয়ে এটা পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট, হুবাহুব এটা পড়ে যাবেন, আশা করি পরীক্ষা এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে ভূমিকা প্রথমে লিখবেন, ভূমিকা লেখার পরে ভূমিকা লেখার পরে ভূমিকা লিখলেন, ভূমিকা লেখার পর একটা আপনি কোটেশন দিয়ে আপনি শুরু করলেন আলবার্ট আইনস্টাইনের। তারপরে শ্রমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে লিখলেন, তারপরে শ্রমের প্রকারভেদ সম্পর্কে লিখলেন, তারপরে আপনার শারীরিক শ্রম সম্পর্কে লিখলেন। মানে পয়েন্ট আকারে দেখেন, সবগুলো পয়েন্ট আকারে, এভাবে পয়েন্ট আকারে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। কবিতা যেমন রবীন্দ্রনাথের একটা উক্তি দিয়ে দিয়েছি, আবার এখানে একটা আল হাদিসের একটা উক্তি দিয়ে দিয়েছি, তারপরে থমাস কার্নাইলের একটা উক্তি দিয়ে দিয়েছে। মানে যত উক্তি দিবেন তত কিন্তু স্যাররা মার্ক বেশি দেবে, এবং সবার শেষে উপসংহার দিয়ে শেষ করবেন। আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে ফরম্যাট নিতে, যেমন অনেকে এই পয়েন্টগুলো খুঁজে পান না, যে পয়েন্ট লিখবো আমি পয়েন্টই খুঁজে পাই না, সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা, যেমন যদি আসে দৈনন্দিন কাজের বিজ্ঞান, সেক্ষেত্রে এখানে প্রায় 21টা পয়েন্ট দেওয়া আছে। এই 21টা পয়েন্ট আপনি জাস্ট পয়েন্টগুলো মনে রাখবেন, বাদ বাকি নিজে নিজে বানায় রাখবেন, কারণ রচনা কখনোই মুখস্থ করতে যাবেন না, কারণ রচনা কখনো মুখস্থ থাকবে না। বাট পয়েন্টগুলো মনে রাখবেন, ওই পয়েন্টে বানায় লিখবেন, দেখবেন যে খুব দ্রুত আপনি লিখতে পারবেন। কারণ মুখস্থ লিখতে গেলে অত সময় পাবেন না। ইন্টারনেট সম্পর্কে যদি আসে তাহলে সেক্ষেত্রে 22টা পয়েন্ট দিয়ে দিচ্ছি। কম্পিউটার এবং আধুনিক সভ্যতা সম্পর্কে যদি আসে 23টা পয়েন্ট দেওয়া আছে। বিদ্যুৎ এবং আধুনিক জীবন সম্পর্কে 21টা পয়েন্ট দেওয়া আছে। কৃষিকাজে বিজ্ঞান, এটা নিয়ে প্রায় 21টা পয়েন্ট দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু সবগুলোর জন্য মিলে, যেমন অধ্যাবসায়ের জন্য পয়েন্ট দেওয়া আছে, সময়ের মূল্য নিয়ে পয়েন্ট দেওয়া আছে। সো এই পয়েন্টগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি প্রবন্ধ রচনা যেটা আসলে না, পয়েন্টগুলো পারলে আপনি জানতে খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে পিডিএফগুলো কালেক্ট করতে, এটা শুধুমাত্র যে আমরা নির্মিতির জন্য দিচ্ছি তা না, এর পাশাপাশি কিন্তু আমরা ব্যাকরণের জন্য কিন্তু এরকম পিডিএফ আমরা তৈরি করছি। সামনে যখন ইংলিশ পরীক্ষাগুলো হবে সেটার জন্য আমরা পিডিএফ দিব, আইসিটির জন্য পিডিএফ দিব, গ্রুপ সাবজেক্টের জন্য পিডিএফ দিব। যারা চাচ্ছেন একবার ভর্তি হয়ে এই সকল পিডিএফ কালেক্ট করে ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের এই এইচএসসি A+ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে এই সকল পিডিএফ কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে আপনাদের দিয়ে দিব। এটার কোর্স ফি হলো মাত্র 499 টাকা। এই 499 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশে বা নগদে 499 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। পিডিএফগুলো দেওয়া হবে, আপনি বাংলা দ্বিতীয় পত্রের জন্য সকল পিডিএফগুলো পাচ্ছেন, ব্যাকরণের অংশের জন্য এবং নির্মিত অংশের জন্য, পাশাপাশি সামনে ইংলিশের জন্য পাবেন, আইসিটির জন্য পাবেন, গ্রুপ সাবজেক্টের জন্য পাবেন। অর্থাৎ A+ পাওয়ার জন্য যা যা দরকার সকল পিডিএফ দিয়ে দেবে, এগুলো জাস্ট প্রিন্ট করে বাসায় পড়বেন। আশা করি এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, পিডিএফগুলো কালেক্ট করেন, ভালোভাবে পড়াশোনা করেন। পিডিএফগুলো আপনাকে জাস্ট মানে ভালো করে পড়াশোনা করার জন্য যা যা পড়ার দরকার এই পিডিএফগুলোর ভিতরে আশা করি পেয়ে যাবেন। জাস্ট পড়াশোনা করবেন, ভালো রেজাল্ট করবেন, আপনার মনের আশাপূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।